গুড মর্নিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের যে জুলাই থেকে ডিসেম্বর মাস পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্সের যে সিরিজটা চলছে তার আজকে আগস্ট মাসের পার্ট 6 ক্লাস। এর আগে অলরেডি আগস্ট মাসের ওপর থেকে 5টা পার্টে কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স কমপ্লিট করানো হয়ে গেছে। তার আগে জুলাই মাসটাও কিন্তু 4টে পার্টে কমপ্লিট করানো হয়ে গেছে। যদি তোমরা সেই ক্লাসগুলো না দেখে থাকো, ওপরে আই বাটনে লিঙ্ক দেখতে পাচ্ছ, সেটার উপরে ক্লিক করলে তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো করে নিতে পারবে। এবং প্রতিটা কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস কিন্তু তোমাদের সামনে যে সমস্ত এক্সামগুলো আসতে চলেছে প্রতিটা এক্সামের জন্য ইম্পর্টেন্ট। তো শুরু করছি আজকে 10 নম্বর ক্লাস এবং আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পার্ট 6, অর্থাৎ আগস্ট মাসের লাস্ট ক্লাস। ফার্স্ট কোশ্চেন দেখো লাস্ট ক্লাসের, ফিফা মহিলা বিশ্বকাপ 2023 কোন দেশ জিতেছে? হুইচ নেশন ওন দ্য ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপ 2023? তো ফিফা মহিলা বিশ্বকাপ 2023 এটা জিতেছে কোন দেশ? জিতেছে স্পেন। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার। যদি কোশ্চেন দেয় যে ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপে ভারতের র্যাঙ্ক কত ছিল, তো মাথায় রাখবে ভারত এই ফিফা ওমেন্স ওয়ার্ল্ড কাপে অংশগ্রহণই করেনি। তো এখানে তাহলে জিতেছে কে? জিতেছে হলো স্পেন। এখান থেকে কোশ্চেন দেবে তোমাদের যে এই ফিফা মহিলা বিশ্বকাপ, এই ফিফা মহিলা বিশ্বকাপ 2023 আয়োজন করেছিল কোন দেশ? তো আয়োজন করেছিল দুটো কান্ট্রি, একটা হলো নিউজিল্যান্ড এবং আরেকটা হলো অস্ট্রেলিয়া। দুটোই পাশাপাশি অবস্থিত, দুটোই দ্বীপ এক প্রকার। তো নিউজিল্যান্ড অ্যান্ড অস্ট্রেলিয়া মিলে এই ফিফা মহিলা বিশ্বকাপ এটা আয়োজন করেছিল। এই বছর যে ফিফা মহিলা বিশ্বকাপটার আয়োজন হলো, এটা কততম ফিফা মহিলা বিশ্বকাপ? এটা 9মতম, অর্থাৎ এটা মহিলা বিশ্বকাপের 9th এডিশন। তো 9মতম এটা মহিলা বিশ্বকাপ ছিল। এতে জিতেছে কে? জিতেছে স্পেন। এবার এখান থেকে আমি ফিফার রিলেটেড কিছু ফ্যাক্ট তোমাদের এখান থেকে রিলেট করাবো। ফিফার ইস্টাবলিশ হয়েছিল কবে? ইস্টাবলিশ হয়েছিল 1904 সালে। অলরেডি পড়ানো হয়ে গেছে। হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? হেডকোয়ার্টার জুরিক, সুইজারল্যান্ডে অবস্থিত। আর ফিফার বর্তমান যিনি প্রেসিডেন্ট পদে নিযুক্ত আছেন তার নাম কি? তার নাম হলো গিয়ানি ইনফ্যান্টিনো। এখানে মহিলা বিশ্বকাপের প্রসঙ্গ যেহেতু এসছে, তো এখান থেকে আমি মেন্স বিশ্বকাপ, ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপ যেটা হয়েছে 2022 সালে, সেটার উপরে কিছু ফ্যাক্ট তোমাদের এখান থেকে রিলেট করাবো। তো ফিফা ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপকে আমি শর্টে লিখলাম WC। এটা কবে আয়োজন হয়েছিল? লাস্ট আয়োজন হয়েছিল 2022 সালে। তো 2022 সালে এটার আয়োজন কোথায় হয়েছিল? এর হোস্ট কে করেছিল? তো এর আয়োজক দেশ ছিল কাতার। তো কাতার বিশ্বকাপ ছিল 2022 সালে ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপ। তো এর ম্যাসকট কে ছিল? এক্সামে কিন্তু দিয়েছে। তো এর ম্যাসকট ছিল লাইভ। এর জিতেছিল কে? এই বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। কে জিতেছে? আর্জেন্টিনা এই বিশ্বকাপ জিতেছে। এবং আর্জেন্টিনা এই বিশ্বকাপ জেতার পরে ফিফা যে র্যাঙ্কিং হয় পুরো বিশ্বব্যাপী, সেই ফিফা ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা কিন্তু এখন ফার্স্ট পজিশনে চলে এসছে। এখান থেকে রিলেট করো যে এখান থেকে কোশ্চেন দেবে তোমাদের, ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপে হেরেছিল কোন কান্ট্রি, মানে কাকে হারিয়ে আর্জেন্টিনা জিতেছিল, অর্থাৎ রানার্স আপ কে হয়েছে? তো রানার্স আপ হয়েছে স্পেন। এখান থেকে তোমাদের কোশ্চেন দেবে যে গোল্ডেন বুট, গোল্ডেন বুট, গোল্ডেন বল অ্যান্ড গোল্ডেন গ্লোভ, এই তিনটে ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপে কে কে জিতেছে? তো গোল্ডেন বুট কে জিতেছে? গোল্ডেন বুট জিতেছে এই স্পেনের প্লেয়ার, তার নাম কি? কিলিয়ান এমবাপে। কিলিয়ান এমবাপে গোল্ডেন বুট জিতেছে। গোল্ডেন বল জিতেছে লিওনেল মেসি, আর্জেন্টিনার ক্যাপ্টেন বা আর্জেন্টিনার প্লেয়ার। আর আর্জেন্টিনারই যিনি গোলকিপার ছিলেন তিনি জিতেছেন গোল্ডেন গ্লোভ, এনার নাম ছিল এমি মার্টিনেজ। তো এই নামগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। আর যে ফ্যাক্টগুলো এখান থেকে তোমাদের রিলেট করানো হলো, প্রত্যেকটা ফ্যাক্ট কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে। এক্সট্রা যে ফ্যাক্টগুলো এখানে লেখানো হচ্ছে সেগুলো কিন্তু অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করবে। এছাড়া এখান থেকে যে কোশ্চেনটা দেবে, যেটা তোমাদের লাস্ট যে এক্সামটা হয়ে গেল, তোমাদের আইবির যে এক্সাম, সেখানে কিন্তু কোশ্চেন দিয়েছিল যে ফিফার
22-এর পরে হবে কত সালে? 4 বছর পরে 2022-এর পরে হবে 26 সালে। তো 2026 সালে এই ফিফা বিশ্বকাপের আয়োজন করবে কে? হোস্ট কান্ট্রিকে। তো 26 সালে ফিফা বিশ্বকাপ 3টে কান্ট্রি মিলে হোস্ট করবে, অর্থাৎ আমেরিকা হোস্ট করবে, কানাডা হোস্ট করবে এবং হোস্ট করবে কে? মেক্সিকো। তো এই 3টে হলো আয়োজক দেশ 2026-এর ফিফা মেন্স ওয়ার্ল্ড কাপের জন্য। তো এই কোশ্চেনটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। তো যে কোশ্চেনটা এখানে ছিল তার উপরে দেখো কিছু ফ্যাক্ট এখানে নোট ডাউন করানো আছে। টুর্নামেন্টের নবম আসরটি যৌথভাবে নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার দ্বারা আয়োজন করা হয়েছিল, অর্থাৎ মহিলা বিশ্বকাপ ফিফা 2023 সেটা আয়োজন করেছিল কে? নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়া। জিতেছিল স্পেন। ভারত এই খেলায় তাদের নাম প্রত্যাহার করে নেয়, অর্থাৎ ভারত অংশগ্রহণ করেনি। আর সর্বোচ্চ স্কোর করে হিনাতা মিয়াজাওয়া, যিনি 5টা গোল করেছিলেন। ফিফার উপরে যে ফ্যাক্টগুলো এক্ষুনি বললাম সেগুলো এখানে লেখা আছে। ফেডারেশন ইন্টারন্যাশনাল দ্য ফুটবল অ্যাসোসিয়েশন, আশা করি এতদিন মুখস্থ হয়ে যাওয়া উচিত, কারণ 3 থেকে 4 বার কিন্তু অলরেডি তোমাদের রিপিট করানো হয়ে গেছে। ইস্টাবলিশ হয়েছিল 1904 জুরিক সুইজারল্যান্ড অ্যান্ড 211টা নেশন অ্যাসোসিয়েশন এর মেম্বার কান্ট্রি। চলে আসো পরের কোশ্চেন আছে। এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা যারা রেগুলার বেসিসে ক্লাস করো তারা প্রত্যেকেই জানো, যেহেতু আমাদের প্রতিটা ক্লাসে নতুন স্টুডেন্ট আমাদের সাথে অ্যাড হয়, সেই কারণে এখানে ইনফরমেশনটা দেওয়ার। তোমাদের এই চ্যানেলে যে এক্সামগুলোর নাম এখানে দেখতে পাচ্ছ, যার মধ্যে পাবলিক সার্ভিস কমিশন কন্ডাক্ট করায় ফুড এসআই, পিএসসি মিসলেনিয়াস, ক্লার্কশিপ। সেকেন্ড, এটার উপরে আমাদের ফার্স্ট ব্যাচ ক্রিয়েট করা আছে। সেকেন্ড নাম্বারে দেখতে পাচ্ছ সেকেন্ড ব্যাচ, যেটা সেটা মূলত পুলিশের ব্যাচ, যেখানে তোমাদের পুলিশের এক্সামগুলো কেপিএসএ সার্জেন্ট, জেল পুলিশ, ডাব্লিউপি কনস্টেবল, এসআই, ডাব্লিউপি লেডি কনস্টেবল মেন্স, এগুলোর উপর বেস করে আমাদের সেকেন্ড ব্যাচ। আর থার্ড ব্যাচ মূলত সেন্ট্রালের এসএসসি যে এক্সামগুলো নেয়, যার মধ্যে জিডি কনস্টেবল, সিজিএল, সিএসএল, এমটিএস, সিপিও, দিল্লি পুলিশের এসআই কনস্টেবল, এগুলোর উপরে বেস করে আমাদের তৃতীয় ব্যাচ ক্রিয়েট করা হয়েছে। তো এই 3টে ব্যাচেই কিন্তু তোমাদের এক্সাম ওরিয়েন্টেড সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ ফ্রিতে লাইভ ক্লাস চলছে অলরেডি। ক্লাস যদি তোমরা না দেখতে পারো, লাইভ ক্লাস যদি অ্যাটেন্ড না করতে পারো, ক্লাসগুলো থেকে যাচ্ছে রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতেও তোমরা ক্লাসগুলো দেখতে পারবে। তো এই সমস্ত ব্যাচে যদি তোমরা যুক্ত হতে চাও, কারণ প্রতিটা ব্যাচে কখন কোন ক্লাস হবে সেগুলো কিন্তু রুটিন প্রোভাইড করা হয়ে থাকে। এছাড়া আরও কিছু ইনফরমেশন কিন্তু তোমাদের সমস্ত কিছু গ্রুপে প্রোভাইড করা হয়ে থাকে। তো এই সমস্ত ইনফরমেশন যদি পেতে চাও বা গ্রুপে অ্যাড হতে চাও, নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো। তো এখান থেকে তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে তোমাদের এক্সাম ওরিয়েন্টেড হিসেবে তোমরা কোন এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও সেই ওয়াইজ কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নেওয়া হবে এবং সেখান থেকে তোমাদেরকে গাইড করা হবে। মাথায় রাখবে, এই সমস্ত ব্যাচে অ্যাড হওয়ার জন্য বা লাইভ ক্লাস অ্যাটেন্ড করার জন্য কোনো রকম ফিস তোমাদের লাগবে না, সম্পূর্ণ ফ্রিতে কিন্তু তোমরা ক্লাসগুলো করতে পারবে এবং অ্যাডমিশনটাও কিন্তু তোমাদের সম্পূর্ণ ফ্রিতে হবে। এছাড়া এখানে আরও একটা ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন বর্তমানে যে চ্যানেলটাতে ক্লাসটা করছো, চ্যানেলের নাম হলো দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই তোমাদের প্রতিটা এক্সামের জন্য আলাদা আলাদাভাবে জিকে জিএস এর ক্লাস। জিকে জিএস এর মধ্যে প্রত্যেকেই জানো হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, সায়েন্সের 3টে সাবজেক্ট আছে, স্ট্যাটিক, জিকে জিএস, এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ। এই ক্লাসগুলো সম্পূর্ণ সিলেবাস ওয়াইজ করতে পারবে এই চ্যানেল থেকে। কিন্তু ম্যাথের ক্লাস করার জন্য আমাদেরই আরেকটা চ্যানেল ওপেন করা হয়েছে, চ্যানেলের নামটা ভালোভাবে দেখে নাও, ম্যাথস বাই সন্তু স্যার। এই চ্যানেলে অলরেডি ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ শুরু হয়ে গেছে, তাই প্রত্যেককে বলছি তোমরা যে সমস্ত এক্সামের জন্য প্রিপারেশন নিতে চাও তার জন্য চ্যানেল দুটোকে সাবস্ক্রাইব করে রাখো এবং চ্যানেলের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমাদের শো করানো হলো একটুখানি আগে, সেই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে কিন্তু তোমাদেরকে নির্দিষ্ট ব্যাচে অ্যাড করে নেওয়া হবে এবং সেখান থেকে গাইড করা হবে যে কিভাবে তোমরা কোন ক্লাসগুলো অ্যাটেন্ড করবে বা ক্লাসের শিডিউল কী থাকছে সব কিছু কিন্তু সেখান থেকে তোমরা গাইডেন্স পেয়ে যাবে। চলে আসো পরের কোশ্চেন। নির্বাচন কমিশনের ভোটার সচেতনতা ও শিক্ষার জন্য জাতীয় আইকন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? হু হ্যাজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ন্যাশনাল আইকন ফর দ্য ভোটার অ্যাওয়ারনেস অ্যান্ড এডুকেশন ফর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ভোটার সচেতন এবং শিক্ষার জন্য কাকে জাতীয় আইকন হিসেবে সিলেক্ট করেছে? তো জাতীয় আইকন হিসেবে সিলেক্ট করেছে সচিন টেন্ডুলকারকে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো এখানে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার প্রসঙ্গ যেহেতু এসছে, এখান থেকে যদি কোশ্চেন দেয় যে বর্তমানে ভারতে ইলেকশন কমিশনার কে, কে ইলেকশন কমিশনের এখন বর্তমান চিফ আছেন? তো এনার নাম হলো রাজীব কুমার। বা এইভাবেও কোশ্চেন দিতে পারে যে ভারতের
25তম চিফ ইলেকশন কমিশনারের নাম কি? তো ভারতের 25তম চিফ ইলেকশন কমিশনার এখন যিনি নিযুক্ত আছেন তিনি অর্থাৎ রাজীব কুমারই হলেন 25তম চিফ ইলেকশন কমিশনার। এই যে ভারতের ইলেকশনের ব্যাপারে এটা বলা আছে কোন আর্টিকেলে, কোশ্চেন দিতে পারে, তো এটা বলা আছে 324 নম্বর আর্টিকেলে। ভারতের ইলেকশন কমিশনার এর গঠন কবে হয়েছিল, কবে এর ইস্টাবলিশ হয়েছিল? তো এর ইস্টাবলিশ হয়েছিল 1950 সালে। এই বছর সচিন টেন্ডুলকারের পাশাপাশি আরও আরেকজনকে কিন্তু এই জাতীয় আইকন হিসেবে নিযুক্ত করা হয়েছে। তো সচিন টেন্ডুলকারের সাথে আরেকজন হলেন অভিনেতা, তার নাম হলো রাজকুমার তার নাম হলো রাজকুমার রাও এবং সচিন টেন্ডুলকার, এদের দুজনকে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এদেরকে ন্যাশনাল আইকন হিসাবে কিন্তু সিলেকশন করা হয়েছে। এছাড়া এটা পড়ানো হচ্ছে তোমাদের আগস্ট মাসের কারেন্ট অ্যাফেয়ার্স, কিন্তু এখন বর্তমানে জানুয়ারি মাস চলে এসছে। তো সেই রেসপেক্টে 2024 সালের যে লোকসভার ভোট আসতে চলেছে, সেই লোকসভা ভোটের জন্য আরও দুজনকে ন্যাশনাল আইকন হিসাবে সিলেক্ট করা হয়েছে। কে? একজন হলো পঙ্কজ ত্রিপাঠী, আরেকজন হলেন ডক্টর নিরু কুমার। এদের দুজনকে 2024-এর লোকসভা ভোটের হিসাবে ন্যাশনাল আইকন হিসেবে কিন্তু এদেরকে নিযুক্ত করা হয়েছে। তো দেখো এর উপরে কিছু ফ্যাক্ট এখানে নোট ডাউন করানো আছে। সচিন টেন্ডুলকার অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ দ্য ন্যাশনাল আইকন অফ ভোটার অ্যাওয়ারনেস অ্যান্ড এডুকেশন অফ ইসিআই। সচিন টেন্ডুলকারকে এই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে 3 বছরের জন্য কিন্তু মৌ চুক্তি স্বাক্ষর করা হয়েছে, অর্থাৎ 3 বছরের জন্য তিনি কিন্তু ন্যাশনাল আইকন হিসাবে থাকবেন। ইসিআইয়ের আসন্ন নির্বাচনে ভারতের তরুণদের মধ্যে ভোটে অংশগ্রহণ করা ও জনপ্রিয়তা বাড়াতে টেন্ডুলকারকে ন্যাশনাল আইকন হিসাবে কিন্তু নিযুক্ত করা হয়েছে। গত বছর অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীকে জাতীয় আইকন হিসেবে নামকরণ করা হয়েছিল, অর্থাৎ 2023 সালের কথা বলা হয়েছে। আর 2019-এর লোকসভাতে, মানে এর আগের যে লোকসভাতে, তাতে কিন্তু অনেকেই ছিল, MS ধোনি ছিল, মেরি কম ছিল, আমির খান ছিল, এদেরকে কিন্তু ন্যাশনাল আইকন হিসেবে নিযুক্ত করেছিল কে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। চলে আসো পরের কোশ্চেন। শ্রেতা থাভিসিন কোন দেশের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন? শ্রেতা থাভিসিন ওয়াজ ইলেক্টেড অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অফ হুইচ কান্ট্রি? তো ইনি থাইল্যান্ডের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হয়েছেন। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো দেখো এর উপরে কিছু ফ্যাক্ট এখানে নোট ডাউন করানো আছে, যা এখানে এই যে কোশ্চেনটা, এটা কিন্তু জাস্ট তোমরা অনলাইনের ফরম্যাটে মাথায় রাখবে। শ্রেতা থাভিসিন থাইল্যান্ডের 30তম প্রধানমন্ত্রী হিসাবে কিন্তু তিনি নিযুক্ত হয়েছেন। থাইল্যান্ডের ক্যাপিটাল হলো ব্যাংকক এবং থাইল্যান্ডের কারেন্সি হলো থাই ভাট। পরের কোশ্চেনে চলে আসো। কোন শহর 26তম গভর্নেন্সের জাতীয় সম্মেলনের আয়োজন করেছিল? হুইচ সিটি ইজ দ্য হোস্ট 26 ন্যাশনাল কনফারেন্স অন গভর্নেন্স? তো গভর্নেন্সের 26তম যে জাতীয় সম্মেলন, সেটা আয়োজন হয়েছিল কোথায়? আয়োজন হয়েছিল মধ্যপ্রদেশের ইন্দোরে। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এই যে ন্যাশনাল কনফারেন্স হয় গভর্নেন্সে, এতে কিসের আলোচনা হয়? এতে আলোচনা হয় যে কিভাবে সরকার আমজনতা অর্থাৎ জনসাধারণের সুযোগ সুবিধা বা কোনো অসুবিধা হচ্ছে কিনা সেগুলো কিভাবে তারা দেখবে, শাসন কিভাবে করবে, কিভাবে ডিজিটালি তাদের উপরে শাসনভার চালানো যাবে, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা হয় এই গভর্নেন্সের মিটিংয়ে। তো 26তম গভর্নেন্স মিটিং কোথায় আয়োজন হয়েছিল মধ্যপ্রদেশের ইন্দোরে। দেখো এর উপরে কিছু ফ্যাক্ট এখানে নোট ডাউন করানো আছে। এটি প্রশাসনিক সংস্কার এবং জন অভিযোগ বিভাগ দ্বারা এবং মধ্যপ্রদেশ সরকারের ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় দ্বারা পরিচালিত। এই বছর এই 26তম ন্যাশনাল কনফারেন্সের থিম কী ছিল? থিম ছিল ডেভেলপিং ইন্ডিয়া এম্পাওয়ারিং সিটিজেন। এর আগের বছর অর্থাৎ 2022 সালে এই যে মিটিংটা গভর্নেন্স মিটিং, সেটা ছিল কত? 25তম মিটিং। সেটা কোথায় আয়োজন করা হয়েছিল? জম্মু কাশ্মীরের কাটরাতে এই মিটিংয়ের আয়োজন করা হয়েছিল। সুতরাং তোমাদের 25তমটাও জিজ্ঞাসা করতে পারে, সেই কারণে বলে দিলাম কোথায় আয়োজন হয়েছিল। আর 26তম আয়োজন হয়েছিল মধ্যপ্রদেশের কোথায়? মধ্যপ্রদেশের ইন্দোরে। পরের কোশ্চেনে চলে আসো। 2023 সালে কোন শহর
সর্বভারত সার্বিক্ষণে প্রথম স্থান অধিকার করেছে। হুইচ সিটি হ্যাজ সিকিউরড ফার্স্ট পজিশন ইন সাচ বায়ু সার্বিকশন 2023। সর্বভারত, এখানে একটুখানি বাংলাতে কারেকশন করে নেবে, সর্বভারত বায়ু পরীক্ষা বা বায়ু সার্বিক্ষণে প্রথম স্থান অধিকার করেছে ভারতের কোন শহর? তো এটাও কিন্তু ফার্স্ট পজিশনে রয়েছে কে? মধ্যপ্রদেশের ইন্দোর। এবং মধ্যপ্রদেশের ইন্দোর আমরা জানি টানা 6 বার ধরে ভারতের সব থেকে স্বচ্ছ শহর, ভারতের সব থেকে স্বচ্ছ শহর। তো ক্লিনেস্ট সিটি অফ ইন্ডিয়া কি হবে? সেটাও হবে ইন্দোর। এবং এই যে স্বচ্ছ বায়ু সার্ভিকশন হয়েছে, এর দ্বারা ফার্স্ট পজিশনে কে আছে? ফার্স্ট পজিশনে আছে ইন্দোর। এখানে এই যে স্বচ্ছ বায়ু যে সার্ভিকশন, এই স্বচ্ছ বায়ু সার্ভিকশনটাকে কে অর্গানাইজ করে, মানে কোন মন্ত্রণালয়ের দ্বারা এটাকে লঞ্চ করা হয়েছে? তো এটা লঞ্চ করা হয়েছে এনভায়রনমেন্ট মিনিস্ট্রি দ্বারা, অর্থাৎ পরিবেশ মন্ত্রণালয় দ্বারা। এনভায়রনমেন্ট মিনিস্ট্রি কিন্তু এই সার্ভিকশনের রিপোর্টটা লঞ্চ করে। এই বছর 2023 সালে এর কততম এডিশন হলো? এর সেকেন্ড এডিশন কিন্তু লঞ্চ করা হলো। প্রথম সংস্করণ কবে হয়েছিল? প্রথম সংস্করণ হয়েছিল 2023 সালে হলো কততম সংস্করণ? 2023 সালে হলো ফার্স্ট সংস্করণ। আর এর পরের বছর অর্থাৎ এই বছর 2024 সালটা হবে কত? 2024 সালটা হবে সেকেন্ড সংস্করণ, অর্থাৎ দ্বিতীয় সংস্করণ। তো এই যে রিপোর্টটা প্রকাশ করা হয়েছে সাচ বায়ু সার্ভিকশন, এটা 3টে ক্যাটাগরিতে, এখানে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ, এছাড়া আমি পরে নোট ডাউন করিয়েছি। তো 3টে ক্যাটাগরিতে কিন্তু এর রেজাল্ট বেরিয়েছে, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3। তো ক্যাটাগরি 1-এ কি রাখা হয়েছে দেখো, ক্যাটাগরি 1-এ রাখা হয়েছে যে শহরে 10 লাখের বেশি, 10 লাখ প্লাস পপুলেশন, 10 লাখের বেশি জনসংখ্যা আছে, সেই ক্যাটাগরিতে যে শহরগুলো আছে তার মধ্যে টপে আছে কি? তার মধ্যে টপে আছে ইন্দোর। ইন্দোরের পরে আছে কে? ইন্দোরের পরে সেকেন্ড পজিশনে আছে আগ্রা, থার্ড পজিশনে আছে থানে। এবং 10 লাখ প্লাস পপুলেশনের ক্ষেত্রে সব থেকে বাজে পারফরমেন্স করেছে, ওস্ট পারফর্মার, তা থেকে সব থেকে লাস্টে আছে মাদুরাই 46 র্যাঙ্ক, তারপরে আছে হাওড়া আমাদের পশ্চিমবঙ্গের, তারপরে আছে কে? জামশেদপুর, মানে সব থেকে লাস্টে আছে, সব থেকে লাস্ট আছে কে? মাদুরাই, লাস্টের আগে আছে হাওড়া, আর তার আগে আছে জামশেদপুর। তো তোমরা শুধুমাত্র ফার্স্টকে, লাস্টকে এইটুকু মাথায় রাখবে, আর এছাড়া বাকিগুলো মাথায় রাখার দরকার নেই। এরপর সেকেন্ড ক্যাটাগরি দেখো, সেকেন্ড ক্যাটাগরিতে রাখা হয়েছে 3 লাখ থেকে 10 লাখ পপুলেশন আছে এই রকম শহরগুলোকে। তো 3 লাখ থেকে 10 লাখ পপুলেশন আছে এরকম শহরে সব থেকে ফার্স্ট পজিশনে কে আছে? ফার্স্ট পজিশনে আছে আমরাবতী। সব থেকে লাস্ট পজিশনে আছে কে? লাস্ট পজিশনে আছে জম্মু। আর 3 লাখের কম, দেখো এখানে লেস দ্যান 3 লাখস পপুলেশন লেখা আছে, তো এইগুলোকে রাখা হয়েছে কোন ক্যাটাগরিতে? থার্ড ক্যাটাগরিতে রাখা হয়েছে। তো এই ক্যাটাগরি অনুযায়ী সব থেকে টপে আছে কোন সিটি? আছে পারানো। তো পারানো কিন্তু সব থেকে টপে আছে। আর সব থেকে শেষে আছে নাগাল্যান্ডের ক্যাপিটাল কোহিমা, এটা হলো সব থেকে ওস্ট পারফর্মার। তো এখানে 3টে ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, 10 লাখ প্লাস, 3 থেকে 10 লাখ, আর 3 লাখের কম। তো 3 থেকে 10 লাখের মধ্যে সব থেকে টপে আছে আমরাবতী, সব থেকে লোয়েস্টে আছে জম্মু। 10 লাখ প্লাসের মধ্যে সব থেকে টপে আছে ইন্দোর, লাস্টে আছে মাদুরাই। আর 3 লাখের কম জনসংখ্যা অবস্থায় যে সিটিগুলো আছে সেই সিটিতে সব থেকে টপে আছে কে? পারোয়ানো। এবং সব থেকে লাস্ট পজিশনে আছে কে? নাগাল্যান্ডের রাজধানী কোহিমা। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এর উপরে দেখো একটু ফ্যাক্ট নোট ডাউন করানো আছে। এটি কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ দ্বারা সংগঠিত। তো কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদকে ইংলিশে কি বলা হয়? বলা হয় সিপিসিবি, সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ড। এস্টাবলিশ হয়েছিল 1974 সালে, হেডকোয়ার্টার নিউ দিল্লিতে অবস্থিত, এবং বর্তমান চেয়ারম্যান হলেন তন্ময় কুমার। চলে আসো পরের কোশ্চেনে। আগস্ট 2023 সালে সিআর রাও মারা গিয়েছেন, তিনি কে? সিআর রাও পাসড অ্যাওয়ে ইন আগস্ট 2023। হু ওয়াজ হি? তো তিনি একজন ম্যাথামেটিশিয়ান, তিনি একজন ফিজিক্সিস্ট, তিনি একজন স্ট্যাটিস্টিশিয়ান, তিনি একজন কম্পিউটার সায়েন্টিস্ট। তো তিনি হলেন একজন স্ট্যাটিস্টিশিয়ান। অপশান নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এবং এই বছর অর্থাৎ 2023 সালেই কিন্তু এই সিআর রাও একটা অ্যাওয়ার্ড পেয়েছেন। কি অ্যাওয়ার্ড পেয়েছেন?
ইন্টারন্যাশনাল পিস প্রাইজ অফ স্ট্যাটিস্টিক্স, ইন্টারন্যাশনাল পিস প্রাইজ অফ স্ট্যাটিস্টিক, এই অ্যাওয়ার্ডটা 2023 সালে কে পেয়েছেন? 2023 সালে পেয়েছেন এই সি আর রাও। সি আর রাও এর ফুল নামটা কি? এর ফুল নাম হলো কেলাম্পুডি রাধাকৃষ্ণন রাও। কেলিয়ামপুডি রাধাকৃষ্ণন রাও হলেন এনার ফুল নাম, সি আর রাও। তো ইনি এই ইন্টারন্যাশনাল পিস প্রাইজ অফ স্ট্যাটিস্টিক্স এই ছাড়া আরও আর একটা অ্যাওয়ার্ড কিন্তু তিনি পেয়েছিলেন এর আগে আমেরিকার দ্বারা, বাই ইউএসএ, আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশের দ্বারা। তো সেই অ্যাওয়ার্ডটা কি? অ্যাওয়ার্ডটা হলো ন্যাশনাল মেডেল ফর সায়েন্স, ন্যাশনাল মেডেল ফর সায়েন্স। এই অ্যাওয়ার্ডটাও কিন্তু তিনি আমেরিকার প্রেসিডেন্ট জর্জ বুশের দ্বারা কিন্তু তিনি পেয়েছিলেন। তো দেখো এর উপরে কিছু ফ্যাক্ট এখানে নোট ডাউন করানো আছে, যেটা বললাম সেইগুলোই লেখা আছে। ইন্টারন্যাশনাল পিস প্রাইজ অফ স্ট্যাটিস্টিক্স পেয়েছেন 2023 সালে। মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশের এনাকে ন্যাশনাল মেডেল অফ সায়েন্স প্রদান করেছিলেন। এবং এছাড়া তিনি পদ্মবিভূষণ পেয়েছিলেন 2001 সালে, আর পদ্মভূষণ পেয়েছিলেন 1969 সালে। তাহলে সি আর রাওকে একজন হলেন স্ট্যাটিস্টিক্সিয়ান। চলে আসো পরের কোশ্চেন, ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনালের চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? অর্থাৎ এনজিটি, তো শর্ট ফর্মেও দিতে পারে। এনজিটির ফুল ফর্ম কি? এনজিটির ফুল ফর্ম হলো ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনাল। তো এর চেয়ারম্যান পদে সাম্প্রতি কে নিযুক্ত হয়েছেন? নিযুক্ত হয়েছেন প্রকাশ শ্রীবাস্তব, যার ছবি তোমরা রাইট সাইডে দেখতে পাচ্ছ। এই যে এনজিটি ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনাল, এর কাজ কি? এর কাজ হলো পরিবেশ সম্পর্কিত বিভিন্ন বস্তুর ওপর এদের নিয়ন্ত্রণ করা। অর্থাৎ কোনো কোম্পানি, সাপোজ একটা নতুন একটা কোম্পানি ওপেন হলো, সেই কোম্পানি পরিবেশের ক্ষতি হয় এইরকম জিনিস যদি তারা বানায়, পরিবেশের ডেভেলপ করার জন্য বা পরিবেশকে ঠিক রাখার জন্য নিয়ম কানুন যদি তারা না মানে, তখন এই এনজিটি গিয়ে তার ওপরে একটা ফাইন করে, সেই কোম্পানির ওপরে একটা ফাইন ইম্পোজ করে, যাতে করে সেই কোম্পানি পরিবেশ দূষণ না করে। এবং সেই ফাইনের ভরার অর্থ কি? যাতে করে সেই ভুলটা সেই কোম্পানি না করে, সেই কোম্পানির দ্বারা যাতে পরিবেশ দূষিত না হয়। তো সেটার দিকেই কিন্তু এই এনজিটি ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনাল খেয়াল রাখে, যার নতুন চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছে প্রকাশ শ্রীবাস্তব। এছাড়া এখানে বাকি যে অপশানগুলো আছে এগুলো কিন্তু অলরেডি তোমাদের পড়ানো হয়ে গেছে। কেবি সাজি, এটা কিন্তু জুলাই মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে পড়িয়েছি। কেবি সাজি হলো নাবার্ডের নতুন যে চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন, তার নাম হলো কেবি সাজি। বিনয় কুমার সাক্সেনা, ইনি এখন বর্তমানে দিল্লির যে গভর্নর, দিল্লির লেফটেন্যান্ট গভর্নর। আচ্ছা, গভর্নর আর লেফটেন্যান্ট গভর্নরের মধ্যে পার্থক্য আশা করি জানো, তবু অনেক ক্যান্ডিডেট জানে না, তাদের ক্ষেত্রে একটুখানি আমি এটা বলে দিচ্ছি পার্থক্য কি। লেফটেন্যান্ট গভর্নর আর গভর্নর কখন বলা হয়? দিল্লির ক্ষেত্রে আমি কি বললাম? দিল্লির ক্ষেত্রে আমি বললাম লেফটেন্যান্ট গভর্নর। আমি যদি জিজ্ঞাসা করতাম যে পশ্চিমবঙ্গের গভর্নরকে, বর্তমান পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু আমি শুধু গভর্নর উল্লেখ করছি, লেফটেন্যান্ট গভর্নর উল্লেখ করছি না। অর্থাৎ ভারতে বর্তমান যে 28টা স্টেট আছে, 28টা রাজ্য আছে, আর কেন্দ্রশাসিত অঞ্চল কটা আছে? ইউটিস, অর্থাৎ কেন্দ্রশাসিত অঞ্চল আছে 8টা। তো এই কেন্দ্রশাসিত অঞ্চলে যিনি থাকবেন তাদেরকে বলা হয় লেফটেন্যান্ট গভর্নর, আর স্টেটে প্রধান যারা থাকবেন তাদেরকে বলা হয় শুধুমাত্র গভর্নর। তো আশা করি ডিফারেন্সটা বুঝতে পেরেছো। যখনই কোনো ইউটিসের প্রসঙ্গ আসবে, যেমন জম্মু কাশ্মীরের ক্ষেত্রে বলবো লেফটেন্যান্ট গভর্নর, লাদাখের ক্ষেত্রে বলবো লেফটেন্যান্ট গভর্নর। তো যখনই এই সমস্ত তোমাদের ইউটি অর্থাৎ ইউনিয়ন টেরিটরিজের প্রসঙ্গ আসবে, সেখানকার প্রধানের কথা বললে আমরা উল্লেখ করব লেফটেন্যান্ট গভর্নর। স্টেটের উল্লেখ থাকলে সেখানে বলবো শুধুমাত্র গভর্নর। তো বিনয় কুমার সাক্সেনা, ইনি এখন বর্তমানে দিল্লির লেফটেন্যান্ট গভর্নর। রবি সিনহাটাও রিসেন্ট সেদিন পড়িয়েছি। রয়ের এখন বর্তমান যিনি হেডে আছেন, যিনি চিফ আছেন, তিনি হলেন কে? রবি সিনহা।
এরপরে দেখো এখানে এই ফ্যাক্টের উপরে কিছু তোমাদের ফ্যাক্ট এখানে নোট ডাউন করানো আছে। প্রকাশ শ্রীবাস্তব ইনি সম্প্রতি এনজিটির চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন 2010 সালে। এই যে এনজিটিটা এর কিন্তু গঠন করা হয়েছিল মিনিস্ট্রি অফ ল অ্যান্ড জাস্টিসের আন্ডারে। এটি এনজিটি অ্যাক্ট 2010-এর অধীনেই কিন্তু এটা স্থাপিত হয়েছিল। এটি পরিবেশ সুরক্ষা, বন এবং অন্যান্য প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংক্রান্ত বিষয় নিয়ে এই ন্যাশনাল গ্রিন ট্রিব্যুনালটা কাজ করে। চলে আসো পরের কোশ্চেন। আগস্ট 2023 সালে কোন কেন্দ্রীয় মন্ত্রী ওয়েস্টার্ন জোনাল কাউন্সিলের সভাপতিত্ব করেন? আচ্ছা, এখানে তোমাদের একটা কথা বলে রাখি, যদি তোমাদের ক্লাসগুলো ভালো লাগে অবভিয়াসলি ক্লাসটাকে কিন্তু তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তোমরা তোমাদের বন্ধু বান্ধবের কাছে এই ক্লাসগুলোর লিঙ্ক শেয়ার করতে পারো, তাদেরকে দেখতে বলতে পারো। এবার তারা একটা ক্লাস দেখার পরে যদি ক্লাস ভালো লাগে তাহলে তারা দেখবে, না ভালো লাগলে দেখবে না। কিন্তু তোমাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি ক্লাস ভালো লাগে অবভিয়াসলি তোমরা তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, বা তাদেরকে তোমরা দেখার জন্য একটু বলবে, জাস্ট একটা ক্লাস দেখার জন্য। যদি ভালো লাগে তাহলে আগে কন্টিনিউ করবে, না ভালো লাগলে সেটা তাদের ব্যাপার। তো যাই হোক, চলে আসো কোশ্চেনে। হুইচ ইউনিয়ন মিনিস্টার চেয়ার দ্য ওয়েস্টার্ন জোনাল কাউন্সিল মিটিং ইন আগস্ট 2023? কোন কেন্দ্রীয় মন্ত্রী ওয়েস্টার্ন জোনাল কাউন্সিল মিটিংয়ে সভাপতিত্ব করে? আচ্ছা, জোনাল কাউন্সিলটা কি জিনিস সেটা একটু পরে আলোচনা করছি। তার আগে বলে রাখি, এই যে জোনাল কাউন্সিলিং মিটিংয়ের যিনি সভাপতিত্ব করেন তিনি সবসময় ভারতের হোম মিনিস্টার হন। অর্থাৎ ভারতের হোম মিনিস্টারই কিন্তু সবসময় এই জোনাল কাউন্সিলিং মিটিংয়ের সভাপতিত্ব করেন। তো ভারতের এখন বর্তমান হোম মিনিস্টার কে? বর্তমান হোম মিনিস্টার হলেন অমিত শাহ। তো অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এখানে যাদের যাদের নাম লেখা আছে প্রত্যেকেই কেন্দ্রীয় মন্ত্রী, যার মধ্যে রাজনাথ সিং ইনি হলেন ডিফেন্স মিনিস্টার বর্তমানে। নীতিন গাডকারি এখন ইনি রোড অ্যান্ড হাইওয়েজ ট্রান্সপোর্ট মিনিস্টার হলেন কে? নীতিন গাডকারি। আর বিদেশ মন্ত্রী বর্তমান ভারতের, অর্থাৎ মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স কে? তিনি হলেন এস জয়শঙ্কর। তো কে কোন পদে আছে এগুলো কিন্তু অবশ্যই আমাদের জানতে হবে, কারণ এইভাবে কোশ্চেন দেয় যে বর্তমান ভারতের বিদেশ মন্ত্রীকে, বর্তমান ভারতের রোড অ্যান্ড হাইওয়েজ মিনিস্টারকে। অ্যান্সার হবে নীতিন গাডকারি। বিদেশ মন্ত্রী দিলে হবে এস জয়শঙ্কর। তো এগুলো কিন্তু অবশ্যই আমাদের জানতে হবে। এবার দেখব, এই যে জোনাল কাউন্সিলিং এর কথা বললাম, এই জোনাল কাউন্সিল যেটা ওয়েস্টার্ন জোনাল কাউন্সিল এর কথা এখানে বলা আছে কোশ্চেনে। তো এরকম জোনাল কাউন্সিল ভারতে কটা আছে? তো এরকম জোনাল কাউন্সিল ভারতে টোটাল 6টা আছে। এবার ওই জোনাল কাউন্সিলগুলো কোথায় কোথায় দেখো, এখানে আলাদা আলাদা কালার দিয়ে ভারতের ম্যাপে এখানে কিন্তু নির্দিষ্ট করা আছে। তো জোনাল কাউন্সিল কটা? টোটাল জোনাল কাউন্সিল হলো 6টা। 6টার মধ্যে কি কি? ফার্স্টে হলো নর্দার্ন জোনাল কাউন্সিল। তো নর্দার্ন জোনাল কাউন্সিলের কালারটা দেখো, এখান থেকে এটা নিয়ে মানে পুরো জম্মু কাশ্মীর, লাদাখ, রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা এগুলো সব কিছু নিয়ে, হিমাচল প্রদেশ এগুলো সব কিছু নিয়ে এটা আছে কি নর্দার্ন জোনাল কাউন্সিলে। এরপর দেখো নর্দার্নের পরে চলে আসো সাউদার্ন। তো সাউদার্নের মধ্যে সাউদার্ন দেখতে পাচ্ছ একদম নিচে লাস্টে আছে, এটা হলো সাউদার্ন জোনাল কাউন্সিল। তো সাউদার্ন জোনাল কাউন্সিলের মধ্যে কি কি আছে এখানে দেখতেই পাচ্ছ, কর্ণাটক আছে, এখানে গোয়া আছে, তারপর আছে কেরালা, তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এগুলো নিয়ে সাউদার্ন জোনাল কাউন্সিল। তো কোন কোন স্টেট আছে আশা করি তোমরা জানো যে ভারতের কোথায় কোন স্টেট আছে, আমি জাস্ট এখানে উল্লেখ করছি। তো কাউন্সিলগুলোর নাম আমি এখানে বলে দিই, নর্দার্ন, সাউদার্ন। তাহলে নর্দার্ন সাউদার্ন আছে মানে ইস্টার্নও থাকবে, ওয়েস্টার্নও থাকবে। তো নর্দার্ন, সাউদার্ন, ইস্টার্ন, ওয়েস্টার্ন, সেন্ট্রাল দিয়ে 5টা, আর নর্থ ইস্টার্ন হলো 6টা। তাহলে কটা কাউন্সিল হলো? একটা। সাউদার্ন হলো 2টো, ইস্টার্ন হলো 3 নাম্বার, ওয়েস্টার্ন হলো 4 নাম্বার, 5 নাম্বার হলো সেন্ট্রাল, আর 6 নাম্বার হলো নর্থ ইস্টার্ন কাউন্সিল। তাহলে টোটাল কাউন্সিল কটা? টোটাল জোনাল কাউন্সিল হলো 6টা, এবং প্রতিটা জোনাল কাউন্সিল নিয়ে সভাপতিত্ব কে করবে? যিনি ভারতের হোম মিনিস্টার পদে আছেন তিনিই কিন্তু এই জোনাল কাউন্সিলগুলোর মিটিংয়ে
তারা কিন্তু সভাপতিত্ব করবেন। এবং জোনাল কাউন্সিল মিটিংয়ে কী হয়, বিভিন্ন এই যে জোনাল কাউন্সিলিংয়ের যারা সদস্য আছে, এই সাপোজ ধরো নর্দার্ন হোক বা সেন্ট্রাল হোক, তো এই সেন্ট্রাল বা নর্দার্নের মধ্যে যে সমস্ত স্টেটগুলো আছে তাদের প্রতিনিধিরা এক জায়গায় আসবে। তারপর হোম মিনিস্টার আসবে, হোম মিনিস্টার তো সভাপতিত্ব করবেন। তো এরা এসে কি করবে, সেই এরিয়ার বিভিন্ন ডেভেলপমেন্টের ব্যাপারে তারা আলোচনা করে এই জোনাল কাউন্সিলিংয়ে মিটিংয়ে। তো দেখো যে কোশ্চেনটা ছিল সেই কোশ্চেনের ওপরে এখানে কিছু ফ্যাক্ট এখানে নোট ডাউন করানো আছে। অমিত শাহ চেয়ার দ্য 26 মিটিং অফ ওয়েস্টার্ন জোনাল কাউন্সিল। এটা গুজরাটের গান্ধীনগরে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল। এই বৈঠকে অবকাঠামো, খনি, জল সরবরাহ, পরিবেশ সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। জোনাল কাউন্সিল আঞ্চলিক পরিষদের ধারণাটি পণ্ডিত জওহরলাল নেহরু 1956 সালে প্রস্তাব করেছিলেন। তো কবে প্রস্তাব করেছিলেন এবং কে প্রস্তাব করেছিলেন, কোশ্চেন দিয়েছে। জওহরলাল নেহরু 1956 সালে এই জোনাল কাউন্সিলের প্রস্তাব তিনি কিন্তু করেছিলেন। এছাড়া এখানে দেখো আরও কিছু ফ্যাক্ট এখানে নোট ডাউন করানো আছে। 1953 সালে রাজ্য পুনর্গঠন আইনের অধীনে 5টি আঞ্চলিক পরিষদের প্রতিষ্ঠিত হয়েছিল। নর্থ ইস্টার্ন যে কাউন্সিল, যেটা মানে নর্থ ইস্টার্ন যে জোনাল কাউন্সিল যেটা, সেটা কিন্তু নর্থ ইস্টার্ন কাউন্সিল অ্যাক্ট 1971 এর দ্বারা কিন্তু সেটা প্রতিষ্ঠিত হয় এবং 1972 এর কাজ করা কিন্তু শুরু হয়। অর্থাৎ আগে কিন্তু 5টা জোনাল কাউন্সিল ছিল, কি কি, নর্দার্ন, সাউদার্ন, ইস্টার্ন, ওয়েস্টার্ন অ্যান্ড সেন্ট্রাল। পরবর্তীতে 1971 সালের অ্যাক্ট অনুযায়ী, নর্থ ইস্টার্ন কাউন্সিল অ্যাক্ট অনুযায়ী সেটাকে আনা হয় এবং 1972 সাল থেকে নর্থ ইস্টার্ন কাউন্সিল, জোনাল কাউন্সিল কিন্তু তৈরি হয়। এই আঞ্চলিক পরিষদের উদ্দেশ্য কি, এক্ষুনি বললাম, আন্তঃরাজ্য সমস্যার সমাধান করা এবং এই রাজ্যগুলির মধ্যে সহযোগিতামূলক কাজের করার অভ্যাস গড়ে তোলা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিটা কাউন্সিলের চেয়ারম্যান পদে তিনি কিন্তু নিযুক্ত থাকেন, অর্থাৎ তিনি প্রতিটা কাউন্সিলের সভাপতিত্ব করেন। তো আজকের ক্লাসে এই কটা কোশ্চেন ছিল। আশা করি প্রতিটা কোশ্চেন তোমাদের ক্লিয়ার হয়েছে এবং আজকে নিয়ে এই আগস্ট মাস কিন্তু কমপ্লিট হয়ে গেল। আগস্ট মাসের সেশনটা কিন্তু টোটাল 6টা পার্টে কিন্তু কমপ্লিট করানো হয়েছে। এর আগে 4টে ক্লাস তোমাদের জুলাই মাস থেকে কমপ্লিট করানো হয়ে গেছে, অর্থাৎ তোমাদের জুলাই অ্যান্ড অগাস্ট এই দুটো মাসের কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু কমপ্লিট হয়ে গেছে। নেক্সট ক্লাস আমরা শুরু করব সেপ্টেম্বর মাসের পার্ট 1 দ্বারা, অর্থাৎ সেপ্টেম্বর মাসে কারেন্ট অ্যাফেয়ার্স দ্বারা শুরু করব। আগের ক্লাসগুলো যদি তোমরা না করে থাকো, অবভিয়াসলি ক্লাসগুলো করে নেবে, কারণ প্রত্যেকটা ক্লাস কিন্তু এই চ্যানেলে প্রোভাইড করা আছে। আর ক্লাস ভালো লাগলে ক্লাসটাকে অবভিয়াসলি লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। আজকের ক্লাস এই পর্যন্ত। নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।